নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ কি, এটা ছিল কুমড়ো ফুলের বড়া। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। আজকে রবিবার, আমি ছুটির দিন বাড়িতে ছিলাম। কি কি রান্না করেছি সেটা শেয়ার করব। এটা ছিল মাংসের তরকারি, আর কি করে কুমড়ো ফুলের বড়াটা করলাম সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, একটু পেঁয়াজ কুচি, সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু কালো তিল যেটাকে বলে, কালো জিরে যেটাকে বলে সেটা, আর একটু ভাজা মশলা নিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিয়েছিলাম। তারপর কুমড়ো ফুলগুলো, একদম টাটকা টাটকা গাছের কুমড়ো ফুল, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সেটাকে ওই ব্যাটারের মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর উনুনে কড়াই গরম হয়ে গেছিলো, সাথে খুন্তিটা রাখা ছিল বলে গরম হয়ে গেছিলো, তার জন্য নাইটিটা দিয়ে আমি কড়াইয়ের তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে ব্যাটারটা যখন দেবো চারিদিকে তেলটা থেকে গেলে কিন্তু কোথাও না আটকে না যায়। তো তারপর তেলটা গরম হয়ে গেছিলো এতটা পরিমাণ যে ধারণার বাইরে। প্রথমে তো উনুন জ্বলতেই চাইছিল না, তারপর যখন উনুনটা ধরলো এতটা আগুন লেগে গেছে যে দাউ দাউ করে জ্বলছে, আর সঙ্গে সঙ্গে আগুনটা দিতে না মানে পুরো একদম কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। তো তারপরে আমি ওটাকে ভালোভাবে দিয়ে দিয়েছিলাম। তো কিন্তু ওটার মধ্যে দেখো 2-3টে একসঙ্গে ফুল, যেটা ওর মধ্যে পুরো গায়ের সাথে মিশে গেছে। তো সেই জন্য দিদি ভালো করে উল্টে পাল্টে ভালো করে ওটাকে ঠিক করে দিচ্ছিল। আর আজকে আমার সঙ্গী ছিল, মানে আমাকে সাহায্য করেছিল আমার বদ্দি। তো তার জন্য অনেক থ্যাংক ইউ, কারণ ও না থাকলে আমি একা এতটা কিছু করতে পারতাম না। ও অনেকটা হেল্প করেছিল আজকে আমাকে। তো তারপর একটা রাউন্ডের বড়াটা সুন্দর করে কিন্তু এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো তোমরাও যদি এরকমভাবে বাড়িতে বানাও, তোমরাও খেয়ে টেস্টটা বুঝতে পারবে। তো তারপর হচ্ছে সেকেন্ড রাউন্ড। তো এরকমভাবেই অল্প অল্প করে দিয়ে কিন্তু বড়াগুলো আমরা সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর আমি কুমড়োর ফুলের বড়া যেটা হয় সেটা নর্মালি এর আগে কখনো খাইনি, প্রথমবার আমি নিজে বানিয়ে খেলাম। সত্যি বলতে টেস্টটা সত্যি খুব সুন্দর ছিল, বাবা মাও খেয়ে বলেছিল যে খুবই সুন্দর। আর এটা সেকেন্ড রাউন্ডের হয়ে গেছিলো, দিদি থালাটা ধুতে গেছিলো, আর বৃষ্টিও পড়ছিল বাইরে হালকা হালকা। আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, না গরম না ঠান্ডা, মিডিয়াম একটা আবহাওয়া ছিল। আর দেখো এটা লাস্ট রাউন্ড ছিল, দিদি বললো তেল দিতে লাগবে না, এই তেলেই ভাজা অলরেডি হয়ে যাবে। তো অলরেডি এটা হচ্ছে। আর তারপর বাইরে দেখো পুরো একদম নরমি ছিল, ওয়েদারটা খুব ভালো, হালকা স্নিগ্ধ, হালকা মেঘ করেছিল, আর খুবই সুন্দর পরিবেশটা লাগছিল। তো এটা আমার অলরেডি হয়ে গেছে। তো এটা আমি ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমি এটাকে নাড়িয়ে নিয়েছিলাম, যাতে এটা উল্টো দিকে আর সোজা দিকে দুদিকেই এপিট ওপিট যাতে ফ্রাইটা সুন্দরভাবে ভাজা হয়েছে কিনা দেখছিলাম। তো ভাজার পর যখন খেতে দিয়েছিলাম, দিদি তো বললো খুব সুন্দর, মাও বলছিল ওদিক থেকে খুব সুন্দর হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে আমার কুমড়ো ফুলের বড়াটা যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমি মাংসের আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম কড়াইতে তেল গরম করে, আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে, যাতে আলুর কালারটা একটু সুন্দর আসে। তো একদম সাদা সিম্পল যদি ভাজি তাহলে আলুর কালারটা অত সুন্দর আসে না, তার জন্য একটু কালার হওয়ার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি অ্যাপ্লাই করি। তোমরা কি করো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। এটা আমি আমার পদ্ধতি অবলম্বন করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে কড়াইতে ভালো করে তেল দিয়ে দিয়েছিলাম আবার, তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পরপর ভালো করে। আর আমি কিন্তু রান্নাটা একদম কম পরিমাণ তেল ব্যবহার করেছিলাম। তো তোমরা যদি তেল বেশি পরিমাণ খেতে চাও করতে পারো, কিন্তু আমরা তেল খুব কম পরিমাণেই রান্না করি, আর তেল খুব কম পরিমাণেই খাওয়ার চেষ্টা করি, কারণ শরীর আর স্বাস্থ্য দুটোকেই তো বজায় রাখতে হবে। দিন দিন যা হাতির মতো হচ্ছে, চেষ্টা করি একটু কম তেলেই রান্না করার। তো সেই জন্যই এত আয়োজন। তো তোমরা চাইলে বেশি করতে পারো। আর আমাকে দেখতেই পাচ্ছ পুরো কাজের মাসিমা আলাদা লাগছে। তো এনিওয়েজ দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে কিন্তু হালকা নেড়েচেড়ে আমি ফ্রাই করে নিচ্ছিলাম, যতক্ষণ না একটু ব্রাউন কালার হচ্ছে। তো তারপরে দেখতেই পাচ্ছ হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি তারপর মাংসটা কেটে ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে। তারপরে আমি পরপর কিন্তু মাংসগুলোকে একে একে দিয়ে দিচ্ছিলাম, যাতে আমি কিন্তু কোনো মশলা অ্যাপ্লাই করিনি, এটা কিন্তু আমি অন্যরকমভাবে করলাম। পেঁয়াজ আর টমেটো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর কিন্তু ধুয়ে রাখা মাংসটা
আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে। তারপর নাড়াচাড়া করে কিন্তু আমি মাংসটাকে হালকা মতো একটু ফ্রাই করে নিয়েছিলাম, যাতে মাংসের কাঁচা ভাবটা কেটে যায় আর হালকা একটু ফ্রাই হয়ে যায়। ব্রাউনিশ কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তোমরাও কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারো। তারপর আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দিয়েছিলাম আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরপর যে মশলার উপকরণগুলো লাগে নর্মালি সেগুলো আমি কিন্তু একে একে দিয়ে দিয়েছিলাম স্বাদ আর পরিমাণ মতো। তোমরাও চাইলে কিন্তু এইভাবেই করতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। তো তারপরে আমি মশলা ভালো করে কিন্তু দিয়ে দেওয়ার পর আমি কড়াইতে মশলাটাকে সুন্দর করে কিন্তু মাংসের মধ্যে কিন্তু ওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো তোমরা চাইলে এর মধ্যে একটু তেলও অ্যাড করতে পারো, যদি তোমরা মনে করো যে তোমরা একটু পরিমাণে তেলটা বেশি খাবে। আমি যেহেতু খুব কম পরিমাণ তেল আমাদের বাড়িতে রান্না হয়, আর আমিও কম পরিমাণই যখন রান্না করি তেলটা কম পরিমাণেই দিই, আর মাটা সেই পরিমাণটা আমার মা সেই পরিমাণ মতোই দিয়ে দেয় যাতে আমি অযথা তেল নষ্ট না করি। তো সেই জন্য আমার মাকেও থ্যাংক ইউ, যাতে আমার মা ঠিক পর্যাপ্ত পরিমাণে তেলটা আমার সামনে দিয়ে যায়। তারপরে বেটে রাখা আদা আর রসুনটা আমি দিয়ে দিয়েছিলাম। প্রথমে কিছুটা দিয়েছিলাম, সেটা নাড়াচাড়া করিয়ে নেওয়ার পর আমি বাকি অংশটাও দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি মাংসটা কম ছিল, তা আলুটা একটু বেশি পরিমাণ রেখেছিলাম যাতে রাত্রের জন্য একটু খাওয়া যায়। তো সেই জন্য আমি পরিমাণ মতো আদা রসুনটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম। আর বাকি যে একটু বাটিতে লেগেছিল সেটা আমি কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে বাকি মিক্সারটা দিয়ে দিয়েছিলাম, যাতে আমি তেলের বদলে জল দিয়ে মাংসটাকে ভালো করে ওটাকে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে পারি, যাতে কড়াইতে ধরে না যায় আর মশলাটা ভালো করে মাংসের মধ্যে গায়েতে মাখো মাখো হয়ে যায়। তো ভালো করে এরকম কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর মশলাটা পুরোপুরিভাবে মাংসের মধ্যে যাওয়ার পর আমি কিন্তু আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি মাংসের মধ্যে ওটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো তোমরা চাইলে সে একটু পরেও দিতে পারতে, আমি একটু তাড়াতাড়ি দিয়েছিলাম যেহেতু তখনও আমার স্নান হয়নি, তো রান্নাটা বসে যেতে হবে সেই জন্য। তো তারপর আমি আলুগুলোকে ভালো করে ওর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মশলাটা মাখিয়ে নিয়েছিলাম। তো কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নিতে হবে, কারণ যতটা পরিমাণ তোমরা কষাবে মাংসটা ততটা পরিমাণ কিন্তু সুস্বাদু হবে, আর মাংসের মধ্যে ততটা বেশি মশলাটা ওর মধ্যে প্রবেশ করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর মাংসের তরকারি নর্মালি দুপুরে রবিবারের মানে স্পেশালি রবিবারের দুপুরে খেতে তো সবারই ভালো লাগে, একটা দিন ছুটির দিন। আর পরিমাণ মতো একটু দেখো জলও দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা ধরে না যায় কড়াইয়ের মধ্যে, যাতে আর একটু আমি এটা বেশিক্ষণ ধরে ওটাকে কষিয়ে নিতে পারি। তো অল্প অল্প আমি এরকম 2-3 বার জল দিয়ে নিয়েছিলাম। তো এবার এটাকে ভালো করে যতক্ষণ না হচ্ছে আমি কিন্তু কষিয়েই নেব। আর কষিয়ে নিতে নিতে আমার কিছুটা একটু সময় লাগবে, কারণ এটা আমি উনুনে রান্না করছিলাম। আর সত্যি কথা বলতে এতটা পরিমাণে দাউ দাউ করে উনুনটা জ্বলছিল না, তো এটা কিন্তু একদমই মানে না কষিয়ে কন্টিনিউয়াসলি বসিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু একদম কড়াইয়ের মধ্যে ধরে যাবে। তো আমি এটাকে অলরেডি আমার অর্ধেক মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছিলাম, আর আমি গরম মশলা নামিয়ে নেওয়ার আগে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো সেটা তো আমি আর দেখাতে পারলাম না তোমাদেরকে, এতটুকুই করে আমি স্নান করতে গেছিলাম। তারপরে মা ভাত রেডি করে নিয়েছিল, মাংসের তরকারি ভাত। কুমড়ো ফুলের বড়াটা অলরেডি আগে খাওয়া হয়ে গেছে। এটা ছিল কুঁদরি ভাজা, আর ছিল বরবটির তরকারি, লেবু আর আমের আচার, সেটা দেখাতে পারলাম না। তো থ্যাংক ইউ সো মাচ।